পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান ফার্মার্স নেটওয়ার্কে। আপনারা সকলে জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি বাংলাদেশের চাষি খামারি তাদের উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত যত ধরনের সমস্যা হয় এই সমস্যার সমাধানের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, ব্যক্তি রয়েছে, তাদের সাথে সরাসরি কানেক্ট করে দেওয়ার চেষ্টা করি অনুষ্ঠানের মাধ্যমে। আজকেও আমরা যে অনুষ্ঠানটি সাজিয়েছি সেখানে আমরা আলোচনা করব বাংলাদেশের, আপনারা সকলেই জানেন যে এখন শীতকাল, মাছ চাষ ব্যাপকভাবে হয়। শীতকালে মাছের অনেক সমস্যা হয়, রোগ হয়। তো সেটার প্রতিকার কোথায় গেলে পাওয়া যাবে, কিভাবে প্রতিকার হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আজকে আমন্ত্রণ জানাচ্ছি এই বিষয়ে বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মীর মোহাম্মদ আলীকে। তো আপনাকে স্বাগতম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখে নেই বাংলাদেশের মৎস্য চাষিরা এই শীতের সময় মাছের কি কি সমস্যা ফেস করছেন, কি কি কোশ্চেন করছেন, সেটা একটু দেখে আসি। মাছ চাষের অনেক রোগ শোক হয়, আমরা সঠিক সময় তার নির্ধারণ করতে পারি নাই এবং মাছ চাষের রোগ বেলায় হইয়া মাছ অনেক মারা যায়। আমরা মাছ চাষিরা অত্যন্ত লসের মুখে আছি। শীতকালে মাছের পর্যাপ্ত গাটা হয়ে যায়, মাছে রোগবালাইয়ের কারণে পর্যাপ্ত ওষুধ দেওয়া যাচ্ছে না, মাছের ওষুধের দামও অনেক বেশি। এখন শীতকালে মাছের গায়ে ঘা হচ্ছে এবং ফিশারিতে প্রচুর পরিমাণে শাকার মাছ দেখা দিচ্ছে, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। আর মাছের দাম খাদ্যের দাম অনুযায়ী অনেক কম, যার কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রতিনিয়ত মৎস্য চাষে টিকা হওয়া খুব কঠিন হয়ে পড়ছে। শীতের সময় প্রচুর পরিমাণে মরক দেখা দেয়, বিভিন্ন ঘা মাছের মধ্যে হয়। তারপরে হলো শীতের সময় ঝামেলাগুলা বেশি হয়। আর হলো যে আমরা এখন মাছের দাম খুবই কম, আর হলো খাদ্যের দাম অনেক বেশি। মীর মোহাম্মদ আলী, আপনি তো জানেন যে বাংলাদেশ মাছে ভাতে বাঙালি, আমরা জানি, এবং মাছের উৎপাদনও দেশে কিন্তু বেড়েছে। আমরা বিশ্বে এখন যদি চাষের মাছ বলি তাহলে আমরা দ্বিতীয় অবস্থান করছি, যদিও কেউ কেউ তৃতীয় বলেছে। এই মাছের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বাংলার চাষি, বিশেষ করে মৎস্য বিজ্ঞানী, কৃষিবিদ, তাদের যথেষ্ট অবদান রয়েছে। তারা উন্নত প্রযুক্তি দিয়েছে, উন্নত মাছের জাত দিয়েছে। একই সাথে সাথে আপনারা জানেন যে সব ধরনের মাছেরই পোনা উৎপাদনের ব্যবস্থা হ্যাচারির মাধ্যমে করেছে। ফলে এখন চাষিদের কাছে কিন্তু মাছের পোনা পাওয়া, মাছের উন্নত প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলো কিন্তু ডেভেলপ হয়েছে। একই সাথে আমি বলবো যে একসময় মানুষ ন্যাচারালি ফিড খাওয়াতো বা ন্যাচারালি মাছ চাষ হতো। এখন কিন্তু অসংখ্য ফিড মিলের মাধ্যমে আপনাদের যে ফর্মুলা আপনারা বিজ্ঞানীরা, গবেষকরা দিয়েছেন, সেখানে ফিড মিলের মালিকরা খাবার তৈরি করতেছে, মাছের ফিড তৈরি করতেছে, এবং সেগুলো খাওয়ার মাধ্যমে মাছের গ্রোথও কিন্তু অনেক বেড়ে গিয়েছে, উৎপাদনও বেড়েছে, এবং সামগ্রিকভাবে দেশের মাছের উৎপাদন বেড়েছে এবং জিডিপিতে অবদান রাখছে। কিন্তু আমরা দেখলাম যে আজকে বাংলাদেশের অসংখ্য চাষি অনেকগুলো কোশ্চেন করেছে। তো এর মধ্যে বিশেষ করে এখন তো শীতকাল, কুয়াশা হচ্ছে, তো চাষিরা বলতেছে তাদের মাছ ভেসে উঠতেছে, পানিও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তারা আতঙ্কিত হচ্ছে যে মাছ কি তাহলে কি রোগ হলো কিনা, এখনই মারা যাবে কিনা, বা তারা কী করবে ইত্যাদি বিষয় নিয়ে তারা খুব চিন্তার মধ্যে আছে। তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে চাষিদের প্রশ্নগুলো আসলে যথার্থ। শীতকালে আসলে এই ধরনের সমস্যাগুলো আসলে দেখা যায়। কারণ হচ্ছে আমরা আসলে এমনিতে আমাদের বাংলাদেশের যেই পুকুরগুলো রয়েছে তাতে আমরা বলি 5-7 ফিট যদি পানি থাকে এটা একটা আদর্শ পুকুর। কিন্তু দেখা যায় কি যে একটা বড় অংশের পুকুরই হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলের পুকুরগুলো যদি চিন্তা করি, এই পুকুরগুলো হচ্ছে সে তার বাড়ির পাশে ঘর করেছে এবং ভিটি উঁচু করার জন্য যেই মাটিটা নিয়েছে ওই জায়গায় সামনে পুকুর রয়েছে, ওই পুকুরে সে মাছ চাষ করছে। তো একটা বড় অংশের পুকুর এই শীতকাল আসলে পানিটা কমে যায়। তার মানে যদি 5 ফিট 6 ফিট পানি থাকে, এটা পানি কমে 3 ফিটে চলে যায়। তাহলে শীতকালে সে যদি মাছগুলো বিক্রি না করে, তাহলে কিন্তু ওই মাছের কিন্তু অক্সিজেনের স্বল্পতা তৈরি হয়।
তো এই মাছের অক্সিজেনের স্বল্পতা তৈরি হওয়ার কারণেই কিন্তু সারাদিন অক্সিজেন তৈরি হয়। আপনি জানেন যে সূর্যের আলোর কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি হয়। এখন অক্সিজেন তৈরি হলে সারা রাত এই মাছগুলো অক্সিজেন নেয়, মাছ এবং অন্যান্য যেসব প্রাণী আছে এটার মধ্যে তারা হচ্ছে এই অক্সিজেন নেয়। এখন ভোরবেলায় এসে কিন্তু অক্সিজেন সংকট হয়, তো শীতকালে এই সংকটটা বেশি হয়, এই জন্য আর কি মাছটা ভেসে ওঠে। তো এই জন্য যেটা আসলে করা দরকার তাদের, প্রথমত যদি মাছগুলো বড় হয়ে যায়, বড় মাছগুলো বিক্রি করে ফেলা উচিত। আর সকল পুকুরের সকল মাছই কিন্তু একসাথে বড় হয় না, এই জন্য কিছু মাছ যদি বিক্রি করে ফেলে তার জন্য সহজ। আবার আরেকটা বিষয় হচ্ছে মানে আপনি বলছেন যে মাছের যে ঘনত্ব বা ডেনসিটি এটা বেড়ে যাওয়ার কারণে হচ্ছে। বেড়ে যাওয়ার কারণে সমস্যাটা হচ্ছে, তার মানে আপনি চাচ্ছেন ডেনসিটি কমে ফেলা। রাইট। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যদি তার এই সমস্যাটা হঠাৎ কোনো সময় হয়, সে বিচলিত না হয়ে, আমরা জানি গ্রামে অনেকে হচ্ছে বাঁশ দিয়ে করছে, কারণ আমরা হচ্ছে বাতাসের অক্সিজেন সরাসরি নিতে পারি। মাছ হচ্ছে এই অক্সিজেনটা ডিজলভ অক্সিজেন বলে, পানির সাথে যখন মিশে যায় তখন সে অক্সিজেনটা নেয়। এই জন্য আমরা অনেক সময় বলি যে যদি বাণিজ্যিকভাবে কেউ মাছ চাষ করে তাহলে যাতে সকালবেলা 1 ঘন্টা অ্যারেটর চালায়, তার মানে যদি পাখা দিয়ে বাতাসের সাথে পানির সাথে সংমিশ্রণ করে তাহলে কিন্তু হয়ে যায়। আবার অনেকে কিন্তু ওই যে করছে, সরাসরি অক্সিজেন ট্যাবলেট দিচ্ছে, বা বিভিন্ন ধরনের ওষুধ এখন বলছি যে ইমিডিয়েট তার মাছ ভেসে যাচ্ছে, ভেসে উঠছে, খুব বেশি সমস্যা যাতে না হয় এই জন্য বিভিন্ন ধরনের ওষুধের নামও আছে, বায়োক্স, অক্সিকেয়ার, অক্সিফ্লো, এইরকম কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে দেওয়ার ফলে ইমিডিয়েট একটা অক্সিজেন সাপ্লাই দেয়। তার মানে দাঁড়াচ্ছে যে শীতকালে যে মাছ ভেসে উঠছে এটা নিয়ে মানে চাষিদের বা মৎস্য চাষিদের এটা ওরিডার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। এটা দিন যত বাড়বে, সূর্যের আলো পড়লে এটা হয়ে যাবে, কিন্তু এটা কোনো অসুখ না, এটা কোনো রোগ না, রোগ না, এটা অসুখও না, রোগও না, এটা হচ্ছে হঠাৎ একটা অক্সিজেনের ঘাটতি। তো এই ঘাটতি এটা যদি প্রতিদিন দেখা দেয়, অনেক সময় দেখা যাচ্ছে কি আজকে সারা দিন হচ্ছে মেঘ হয়েছে, তার মানে আজকে পুকুরে অক্সিজেন তৈরি হতে পারে নাই, তার মানে হচ্ছে কালকে কিন্তু অক্সিজেনের ঘাটতি হবে, কালকে শেষ রাতে এটা হবে। তো এই জায়গায় হচ্ছে অ্যারেটর দিয়ে যদি একটু পানি মিক্সার করা যায়। মীর মোহাম্মদ আলী, এছাড়াও তো আমরা জানি যে মাছের কিন্তু রোগও হয়, আপনি জানেন যে, তো এই শীতকালে কি ধরনের রোগ হয় এবং তার প্রতিকারটা আমরা আসলে কি করতে পারি? এটা একটা ভালো জিনিস। আসলে শীতকালে মোটামুটি মাছের গ্রোথটাই কম হয়, কারণ মানুষ যেমন লেপের নিচের থেকে শীতকালে বেরোইতে চায় না, মাছও খুব একটা নাড়াচাড়া করতে চায় না, কারণ কি এই সময় পানি এত বেশি ঠান্ডা থাকে, তাহলে এই জায়গায় কিন্তু মাছের গ্রোথটা ওইভাবে বাড়ে না। এবং আমাদের বাংলাদেশে শীতকালটা মাছ চাষের জন্য একটা উপযুক্ত সময় না, কিন্তু আমরা যদি এই সময় সকল মাছ বিক্রি করে ফেলি তাহলে দামটা কম পাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ বাংলাদেশের একটা বেশিরভাগ পুকুরই এই শীতকালে শুকায় যায়, তার মানে সবাই বাজারে শীতকালে মাছ নিয়ে আসে, তাহলে মাছের দামটা কমে যায়। এই জন্য কি করতে হবে, আমার পরামর্শ হচ্ছে, আমি রোগের কথা বলছি, তার আগে আমার পরামর্শ হচ্ছে শীতটা আসার আগে যেই মাছগুলো একটু বেশি বড় এই মাছগুলো বিক্রি করে ফেলা, কারণ তখন সবাই মাছ বিক্রি করবে না, তার মানে তখন একটু দাম পাওয়া যাবে। এই যে বলা হয় যে মাছ শীতকালে হাইবারনেশনে চলে যায়, তাই না? জি জি। তো আসলে হাইবারনেশনটা কি জিনিস? হাইবারনেশন কি, এটা দেখা যাচ্ছে সে চুপচাপ থাকে, কোনো কিছু খাচ্ছে না। এখন এই সময়ে আপনি যদি অন্য সময়ের মতো খাবারের ব্যবস্থাপনা করা যাবে, আগে যদি আপনি 1 কেজি খাবারকে সকালে আধা কেজি, বিকালে আধা কেজি দিতেন, এই জায়গায় কিন্তু আরও 50% কমাই দিতে পারেন, কারণ এই সময় মাছ খাবে না। সমস্যাটা যেটা হবে, এই মাছটা কি করবে, এই খাবারটা যখন মানে না খাবে, তাহলে এটা পচে নিচে জমা হবে এবং পানিটা নষ্ট হবে, তার মানে হচ্ছে মাছের অসুখ হবে, মানে খাবারের অপচয় হচ্ছে, পানিও নষ্ট হচ্ছে। তো এই জায়গায় শীতকালে সাধারণত ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণটা বেড়ে যায়, যেহেতু পানি কমে যায়, সব কিছু মিলিয়ে তখন কি হয়, তখন হচ্ছে একটা জিনিস করা যাবে না, তখন বারবার মাছ জাল দিয়ে মাছ ধরা যাবে না, কারণ দেখা যাচ্ছে কি তার কোনো একটা ক্ষত হয়ে গেল, ক্ষত হইলে এই জায়গায় কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণটা বেশি হবে বা ভাইরাসের আক্রমণটা বেশি হবে। তো এই সময় কি এটা কিছু পূর্ব সতর্কতা আছে, এটা একটা নেওয়া দরকার। আর আসলে শিং, মাগুর এসব মাছে বিভিন্ন ধরনের লেজ পচা, পাখনা পচা, পেট ফোলা, মানে এই ধরনের রোগগুলো হয়। তো যেহেতু পানি কমে যাওয়ার কারণেই কিন্তু এই রোগগুলো যেহেতু হচ্ছে, এটার কিছু পূর্ব ব্যবস্থাপনা মানে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে, রোগ না হয়। জি জি, না হয়। দেখা যাচ্ছে কি আমরা পুকুর প্রস্তুতির সময় করি কি শতাংশে 1 কেজি করে চুন দেই। চুন দেওয়ার কারণ কি, এটাকে জীবাণুমুক্ত করার জন্য, পুকুরটা যাতে জীবাণুমুক্ত, ডিসইনফেক্টেন্ট, রাইট। এখন একেবারে পুরা পাড়ের সর্বোচ্চ যেই পরিমাণ পর্যন্ত পানি আসতে পারে এই পর্যন্ত আমি চুন দিয়ে দিলাম, তার মানে পানি যতই বাড়ুক না কেন আমার মাটিটা ভালো আছে, পানি ভালো আছে, স্বচ্ছ আছে, কারণ চুন হচ্ছে জীবাণুমুক্ত করে এবং পানিটাকে স্বচ্ছ করে। তাহলে এটা যেহেতু, এখন আমি এটা যদি 3 মাস পর পর যদি এটা দেই, তাহলে আমার পানিটা কিন্তু বারবার নষ্ট হবে না। এই জিনিসটা করতে হবে। শীতের আগেই যদি আমি এটা চুন দিতে পারি, এটা যদি চুন দিয়ে শতাংশে, তাতে কি খরচ বেড়ে যাবে না? চুনের দাম তো কম,
কিন্তু আপনার মাছটা যদি অসুখ হয়ে যায় তাহলে তো এটাকে করা কঠিন। যেমন আমার যদি আমি যদি দেখতে পাই, এবং মাঝে মাঝে কিন্তু আমরা বলি নমুনায়ন করা, মানে জাল কিছু মাছ দেখা মাছের রোগ হলো কিনা। আমি দেখা যাচ্ছে 15 দিন 1 মাস পরে দেখলাম, দেখার পরে আমি বুঝতে পারলাম যে আমার আসলে মাছটা কেমন বড় হচ্ছে। মাছের গায়ে যদি ঘা হয় বলে গ্রামের চাষিরা, এটা কি আসলে কি রোগ? এটা হচ্ছে ওই যে লেজ পচে যায়, পাখনা পচা যায় বা ফুলকা পচা, এরকম রোগের পাশাপাশি কিছু ক্ষত রোগ হয়। এটা কি ব্যাকটেরিয়ার কারণে? হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু সে ব্যাকটেরিয়াল আক্রমণ হচ্ছে, তারপরে অনেক সময় মাছের উকুন হয়। এইটা কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস জনিত কারণেও এই রোগ। একটা তো যে হওয়ার আগে সে চেষ্টা করে, চুন দিয়ে চেষ্টা করলো প্রতিরোধ, তারপরে রোগ হলে কি করবে? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে তারপরেও হলো। এখন আমরা সবার প্রথমে পরামর্শ দেই যে আমরা তো 15 দিন বা 1 মাস পর পর একটু নমুনায়ন করার কথা বলি, যে আসলে এটার মধ্যে মাছের কি অবস্থা আছে। এতে একটা সুবিধা হয় কি, পুকুরে অনেক সময় গ্যাস জমে যায়, তাহলে গ্যাস জমে গেলে কি পানিটা নষ্ট হয়ে যায়। এখন 15 দিন পর পর যদি আমি এই হরা টানতে পারি তাহলে কিন্তু এই গ্যাসটা দূর হয়ে যায়। তারপরে আমি হচ্ছে জিওলাইট দিতে পারি, জিওলাইট দিলে কিন্তু এই গ্যাসটা দূর হয়ে যাবে, তার মানে পানিটা ভালো থাকলো। এবং এরপরে যদি আমি দেখি যে 1-2টা মাছের অসুখ হচ্ছে, তো আমি সবার প্রথমে আমার করতে হবে কি 1-2টা মাছ আমার সরায় ফেলা উচিত। এখন বিষয় হচ্ছে আমি যদি এটাকে আবারও পুকুরে রাখতে চাই, তাহলে অনেক সময় আমরা বলি 100 বা 200 গ্রামের লবণের দ্রবণের মধ্যে আমি এটাকে যদি চুবায়া, মানে এটা ডিপ বাদ করে এটা যদি আবার ছেড়ে দেই, তাইলে এটা জীবাণুমুক্ত হয়ে গেল। আক্রান্ত মাছটাকে নিয়ে এসে লবণ পানিতে, সল্ট ওয়াটার, যেটা জি জি, এটাকে বলি হচ্ছে 100 মানে 10 লিটারের মধ্যে আমি দেখা যাচ্ছে আধা কেজি লবণ আধা কেজি লবণ দিয়ে আমি এটাকে ডিসইনফেক্টেন্ট করে আবার দিয়ে দিতে। কিন্তু মাছ মারা যাবে না? না, মাছটা মারা যাবে না, কারণ কি এটাকে আমি দিবাও আবার উঠাই নিয়ে যাবো, তাইলে তার বেশিক্ষণ রাখা যাবে না। না, বেশিক্ষণ রাখা যাবে না, মাছ মারা যাবে না। আবার আমরা ওই যে ক্ষত রোগ হলে যেটা করি, ক্ষত রোগ হলে অনেক সময় আমরা এটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ বলি, এই দ্রবণে আমি চুবায়ে দিতে পারি। কিন্তু আমরা সবসময় বলে থাকি যে এটাকে আবার ওর মধ্যে না দিয়ে এটাকে কম হলে আলাদা রাখা, আবার বেশি পরিমাণে হইলে এটা বিক্রি করা। মানে ক্লিনিকের মতো আলাদা একটা জায়গা থাকবে যেখানে সে কোয়ারেন্টাইনের মতো আমরা করোনার সময় দেখেছি যে এরকম সরায় রাখাটা ওটা বেটার। কারণ কি, আসলে এই সময়ে আপনি চিকিৎসা করতে গেলে আপনার খরচ বাড়বে। মূলত হচ্ছে আমার চাষি, আসলে আমি চাই না যে চাষিকে ওই পরামর্শ দিতে সে যাতে আরেকটু বেশি খরচ করুক, কারণ এই সময়টাতে মাছের খুব একটা বেশি গ্রোথ হয় সেটা না। কিন্তু আমরা এই সময়টাকে যদি কম খাইয়ে যদি এটাকে রাখতে পারি, তাহলে শীতের সময় হয়তোবা সবাই মাছ বিক্রি করে দিলে সবার পুকুরের মাছ শেষ, বাজারে দামটা কিন্তু কম। এখন সবার মাছ বিক্রি করার পরে যদি আমি বিক্রি করতে পারি, তখন কিন্তু বাজারে তুলনামূলকভাবে মাছটা কম থাকায় আমি একটু বেশি দাম পাবো। শীতের পর এই হাইবারনেশনের সময়টা কাটিয়ে যদি বাকি মাছটা তারপরে বিক্রি করতে পারি, তাহলে তুলনামূলকভাবে বেশি দাম পাওয়া যায়। আপনি বলছিলেন যে পুকুরের মাছ যখন ঘা হয় চাষি চাইলে সেটা বিক্রি করে দিতে পারে। তো আমার কোশ্চেন হচ্ছে যে আমরা যারা ভোক্তা, আমরা যারা মাছগুলো খাই, এই রোগে আক্রান্ত যে মাছগুলো, এটি খেলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা। তো সুপ্রিয় দর্শক, আমরা বিজ্ঞ আলোচকের কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেব। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। Powered by Krishibid Group. ধন্যবাদ শ্রোতা দর্শক মণ্ডলী। মীর মোহাম্মদ আলী, আপনাকে যে কোশ্চেন করেছিলাম বিরতির আগে, যে আমাদের যারা ভোক্তা, আমরা যারা এই মাছটা খাবো, এই রোগাক্রান্ত মাছ খেলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা। এটা তো সাধারণভাবে যেই রোগগুলো, এগুলা খেলে খুব একটা মানে ক্ষতি হওয়ার কারণ নাই। কারণ হচ্ছে এগুলো আমরা লেজ, পাখনা পচা বা এই ধরনের যে রোগগুলা, এগুলো আমরা পরিষ্কার করলে বা এগুলা তো আমরা খাই না আসলে, কেটে ফেলবো। জি জি, এই অংশগুলাকে কেটে আমরা খেলে আসলে ক্ষতি না। আসলে ক্ষতি যেটা, এটা হচ্ছে অনেক সময় আমরা বলি যে আমরা পুকুরে যদি আমরা কোনো রকমের যদি দূষিত কোনো জায়গা থেকে চাষ করি সেটার জন্য, কিন্তু ভালো পুকুরের মাছে এই ধরনের কোনো ছোটখাটো এই অসুখের কারণে আসলে দুশ্চিন্তা করার কারণে এই মাছগুলো আমরা আসলে খেতে পারি। এগুলো খুব বেশি সমস্যা, ব্যাকটেরিয়া তো জীবনঘাতী কোনো ব্যাকটেরিয়া নয়। এরপরে আরেকটি বিষয় আপনি জানতে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা মাছ চাষ করছে, আপনি জানেন সাম্প্রতিক তো লম্বা সময় ধরে আসলে দাম বাড়ছে। বিশেষ করে আপনার ফিড, যেটা মাছের ফিড, আপনি জানেন যে অস্বাভাবিক দাম বাড়ছে। এখন কৃষকরা বা মৎস্য চাষি যারা আছে, চাষিরা এখন আসলে বলা যায় যে একটা মানে হিমশিম খাচ্ছে তাদের মানে খরচ এবং বিক্রির দাম। আসলে এটার সমন্বয় কিভাবে করা যায়?
আসলে এটা সত্য, আসলে দিন যত যাচ্ছে আসলে খাবারের দাম এত পরিমাণ বাড়ছে, দেখা যাচ্ছে 70 টাকা করে দেখা যাচ্ছে মাছের দাম। তো আমরা তেলাপিয়া যদি 100-150 টাকাও বিক্রি করি তাহলেও দাম উঠছে না। আমরা সাধারণত ধরে নেই 1 কেজি মাছ তৈরি করতে 1.5 কেজি খাবার লাগে। সাধারণত এটাকে অনেক সময় বলি FCR 1.5। এটা যে যত কমাতে পারে তত ভালো। খাবার ছাড়া তো আরও খরচ আছে, আরও আনুষঙ্গিক খরচ আছে। তাহলে যদি দেখা যাচ্ছে যদি 1 কেজি মাছ উৎপাদন করতে 1.5 কেজি খাবার লাগে, 1.5 কেজি খাবারের দামই দেখা যাচ্ছে 100 টাকার উপরে চলে যাচ্ছে, তাহলে এটা কিন্তু আসলে একটা লসের ব্যাপার। আমাদের এই মাছটা যদি আমরা রপ্তানি করতে পারতাম তাহলে বেশি দামে বিক্রি করতে পারতাম। যেহেতু এটা করতে পারছি না, বা আমাদের কনজিউমার হচ্ছে আমি আমার মানে ডোমেস্টিক মার্কেটে বিক্রি করতে হচ্ছে, এই জন্য কীভাবে খাবারের খরচটা কমানো যায়। এখন বিষয় হচ্ছে কি, আমরা সবাই তো বাণিজ্যিকভাবে চাষ করি না। এমনি আমার প্রান্তিক চাষি যদি ভাসমান খাবার, এটার দাম সবচেয়ে বেশি, এটা দিয়ে চাষ করতে যায়, এই খাবারটা তারা চাইলে বাসায় তৈরি করতে পারে। কারণ আমরা জানি যে এই যে খাবারটা, এটার মধ্যে হচ্ছে খোল, কুড়া, ভুসি, মাছের গুঁড়া, ভিটামিন, এই জিনিসগুলো দিয়ে, তো চাইলে সে কিন্তু এই খাবারটা কিন্তু বাসায় তৈরি করতে পারে। সে কিন্তু বাসায় খোল দেখা যাচ্ছে 250 গ্রাম খোল নিল, 250 গ্রাম কুড়া নিল, এরপরে রাফলি 200 গ্রাম ভুসি নিল, 100 গ্রাম ফিশ মিল নিল, এভাবে মিক্স করেও কিন্তু সে বানাতে পারে। তাহলে তার খাবারের খরচটা কিন্তু 40 টাকার মধ্যে চলে আসবে। এটা একটা ইস্যু। বাংলার চাষি, মৎস্য চাষি যারা আছে, তারা মাছ তোলার পর তাদের গরিব মানুষ ওখানেই সেল করে দিচ্ছে। পাঙ্গাস মাছ তো একসময় ব্যাপক চাষ হতো, তেলাপিয়া ব্যাপক চাষ হয়েছে বাংলাদেশে। সাম্প্রতিক পাঙ্গাস চাষ কিন্তু কমে গেছে, ডিউ টু তাদের লস হচ্ছে, একদম লস। তারপর খাবারের দাম বেশি, কারণ পাঙ্গাস প্রচুর খাবার খায়। তো আবার কিন্তু সেই পাঙ্গাসটাই কিন্তু ঢাকা শহরে দেখেন, আজকে বাংলাদেশে শ্রমিক শ্রেণী যারা আছে, আমি বলবো যে 80% মানুষ, 20% বাদ দিলাম যারা একটু ধরেন মিডল ক্লাস বা আপার ক্লাস, কিন্তু এর নিচের দিকে সবাই কিন্তু তাদের পুষ্টির কিন্তু সোর্স ছিল 3টা। একটা হচ্ছে ব্রয়লার মুরগি, আর হচ্ছে ডিম, পাঙ্গাস, তেলাপিয়া, মোটা দাগে 4টা জিনিস তাদের সোর্স। এখন তারা যারা বিক্রি করতেছে, ও কিন্তু ফার্ম গেটে দেখা যাচ্ছে পাঙ্গাসের দাম তখন কিন্তু 80 টাকাও পায়নি, আমি কয়েক বছর আগের কথা বলছি, এখন দাম বাড়ছে একটু, কিন্তু তার খরচ কিন্তু দেখা যাচ্ছে হয়তো 85-80 টাকা হয়ে গেছে। আবার সেই পাঙ্গাসটা আমরা কিন্তু ঢাকায় ওই গার্মেন্টস কর্মীরা কিন্তু 150 টাকা কিনতেছে। তার সমস্যাটা কোথায়? মাঝখানে কারা খাচ্ছে পয়সা? সমস্যাটা হচ্ছে কি, এই পাঙ্গাসটা আসলে চাষই হইতো না, কারণ কি স্বাভাবিকভাবে পাঙ্গাস চাষ করলে লস হয়। তারা কি করে, ময়মনসিংহের যে চাষিরা পাঙ্গাস ব্যাপকভাবে চাষ করে, এই পাঙ্গাসের সাথে সে কিছু সাদা মাছ চাষ করে, যেমন কিছু রুই কাতলা, সিলভার কাপ মাছ চাষ করে, যাতে করে এইটা পোষায় যায়। তা না হইলে আসলেই পাঙ্গাস বাংলাদেশে যত কম দামে বিক্রি হয়, এটা থেকে আসলে তার লস হয়। মূলত এই জায়গাটা হচ্ছে যখন ও মানে ফার্ম গেটেও বিক্রি করার পরের এই জায়গায় দামটা বেড়ে যায়। এইটা হচ্ছে পরিবহন খরচ বা অন্য জায়গায় এনে এই জায়গাটায় হচ্ছে খরচটা বেড়ে যাচ্ছে। এবং আপনার আগের সাথেই যেটা আসলে বলতে চাই, যে এই জায়গায় আসলে এই দামটা কমাইতে হবে, প্রথমত একটা খাবারের এই খরচটা, আর আরেকটা হচ্ছে বিক্রি করতে হবে ভালো দামে, আর এই মাঝখানের জায়গাগুলো কমাইতে হবে। এই জন্য কিন্তু এখন অনেকেই মাছ মোটা তাজাকরণ করছে। কোনো এক পর্বে হয়তো আমরা বলতে পারবো যে মাছ মোটা তাজাকরণ। আপনি তো জানেন, ধরেন ময়মনসিংহের একটা মাছ যদি ঢাকায় নিয়ে আসে, ক্যারিং খরচ কেজিতে কয় টাকা যাবে? 10 টাকা ম্যাক্সিমাম, তারপর যাবে না তো। তাহলে ফার্মার যদি সেটা 85 টাকা বিক্রি করে, ওর সাথে 10 টাকা জড়লে 95 টাকা হয়। আর যে বিক্রি করবে তার একটা লাভ আছে, ধরুন আরও 10 টাকা, তাহলে 105 টাকায় পাওয়ার কথা, বাট সেটা কিন্তু আমরা কিনছি 150 টাকা দিয়ে। তো এখন সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে এটা আমাদের সকল পণ্যের ক্ষেত্রেই দেখবেন, কৃষির সকল পণ্যই আমার চাষি পর্যায়ে কোনো দাম পাচ্ছে, কারণ এটার সাথে সরাসরি কানেক্ট করার কিন্তু সুযোগ নাই। দেখা যাচ্ছে আমরা হয়তো বা মিনা বাজারে অনেকে বিক্রি করছে, সরাসরি কিন্তু এটা বিক্রি করতে পারছে না, যার জন্য কিন্তু এই চ্যানেলটা ওইভাবে মধ্যস্বত্বভোগী যারা মধ্যস্বত্বভোগী। আবার আরেকটা বিষয় হচ্ছে কি, আমার যেই চাষি, এই চাষির মাছটা কিন্তু সে হয়তোবা 1 মণ মাছ বিক্রি করছে, একসাথে 1 মণ মাছ বিক্রি করছে, কিন্তু হয়তোবা মানে বড় বড় সুপার শপ বলি বা বড় মার্কেটে এটার দাম অনেক বড় ভলিউমে, এই জন্য সরাসরি সে তার কাছ থেকে আনছে না, সে অন্য আরেকজনের কাছ থেকে আনছে। আরেকটা বিষয় আপনি দেখেন যে ভ্যালু এডিশন, আপনি জানেন র ফিশ সেল করলে যদি পাঙ্গাসের কথাই বলি, যে সে 100 টাকা বা 120 টাকা পাচ্ছে, এটাই যদি জাস্ট আপনি ফিলে করেন, তাহলে এটা কিন্তু আপনি দেশের বাইরে তো 1000 টাকা বিক্রি, আমাদের দেশেও কিন্তু আপনি আগ্রা মিনা বাজারে 400-500 টাকা বিক্রি হচ্ছে।
তাহলে এইটা আপনি কিভাবে দেখছেন যে আমরা এই ভ্যালু এডিশন কিভাবে যেতে পারি? আমাদের অবশ্যই এই ভ্যালু এডিশনের এই জায়গাটায় যাইতে হবে, কারণ কি আপনি শুধু এই পাঙ্গাসের ফিলের কথা বলছেন না, এটা কিন্তু ছোট মাছও মানুষ খেতে চায় এখন, কিন্তু ছোট মাছের বিষয়টাও কিন্তু এখন মানুষ কিন্তু ওই এমনি ছোট মাছ হয়তো বা মলা মাছ এটাকে 100-200 টাকা সে কিনছে, কিন্তু এটাকে যখন সে এটাকে পরিষ্কার করে দিচ্ছে তখন কিন্তু ঢাকার বাজারে আমরা কিন্তু প্রসেস করে দেওয়া হচ্ছে। জি 600-700 টাকা করে কিন্তু খাচ্ছি। এই জায়গাটা দরকার। আর সার্বিকভাবে মাছ চাষের ক্ষেত্রে খরচটা কমাইতে হবে, যে মাছটা যখন সে পুকুরে চাষ করবে একদম হচ্ছে পরিষ্কার করে, যাতে করে পুকুরটা ব্যবস্থাপনা ভালোভাবে করলো। সারা বাংলাদেশে ইটস এ বিগ চ্যালেঞ্জ যে একটা কালো সাকার ফিশ আসছে বাংলাদেশে, পুকুরে নদীতে বিভিন্ন জায়গায় ভরে গেছে, এবং তারা যখনই বাচ্চা দেওয়া হচ্ছে, মাছের পোনা দেওয়া হচ্ছে, সব খেয়ে শেষ করে ফেলতেছে এবং ওকে মারাও যাচ্ছে না, শেষ করা যাচ্ছে না। সলিউশনটা কি? জি রাইট, আমি যেটা বলছিলাম ওই রাক্ষসী মাছটা যদি দূর করতে না পারা যায় পুকুরে, সেটা যেমন আমার হচ্ছে যত আমি যেই পোনা ছাড়ছি এটা যেমন সকালে সে ব্রেকফাস্ট করবে, দুপুরে লাঞ্চ করবে, ডিনার করবে, ফাইনালি ওই চাষি 4 মাস 5 মাস পরে যেয়ে কিন্তু ওই মাছটা কিন্তু আর পাবে না। তো এই জায়গায় হচ্ছে একেবারে পুকুর প্রস্তুতি থেকে শুরু করে প্রতিটা ধাপ আসলে যত ভালোভাবে করা যায়, এরপরে ইউরিয়া টিএসপি সার দিয়ে সে যদি প্রাকৃতিক খাবার তৈরি করতে পারে তাহলেও কিন্তু তার খাবারের খরচটা কিছুটা কমবে। আমরা আবার আরও একটা জিনিস বলছি যে অল্টারনেটিভ ডে ফিডিং বলি, যে একদিন খাবার দিল আরেকদিন সে প্রাকৃতিক খাবার খেলো, তার পুকুরটা নিউট্রিশাস হইলো, এভাবে অনেক সময় বলি। আর আপনি যে প্রশ্নটা বলেছেন এটা হচ্ছে নদীর ক্ষেত্রে, যেমন আমরা বিগত কয়েক মাস কেন কয়েক বছর ধরে দেখছি সাকার মাউথ ক্যাটফিশ বলে, এটা বুড়িগঙ্গাতে ভরে গেছে, ওই মাছ ছাড়া আর কোনো মাছ নাই। এতে করে কি বুড়িগঙ্গার আমার দেশীয় যে মাছগুলো রয়েছে, যে ইন্ডিজেনাস ফিশ বলি, এই মাছগুলো কিন্তু ও খাচ্ছে, এবং ওকে কিন্তু বাংলাদেশে আনা হয়েছে অ্যাকুরিয়ামের ময়লা পরিষ্কার, ও অ্যাকুরিয়াম পরিষ্কার করতো। কিন্তু অনেকে বলে থাকে যে হচ্ছে ওই যে করোনার সময় অ্যাকুরিয়াম বা সব কিছু সে ফেলে দিয়েছে, বা এর সাথে তার সকল মাছ টাছ চলে গিয়েছে, এটা যখন তার নেচারে চলে গেছে এখন আসলে ওই বুড়িগঙ্গায় সাকার ফিশে ভরে গেছে গোটা দেশে ইটস এ বিগ চ্যালেঞ্জ। এবং ও হচ্ছে একেবারে বটমে থাকে এবং ওই মাছের ডিমও খেতে পারে, একদম বটমের তলা পরিষ্কার করে, ঠিক আছে, কিন্তু এটার পাশাপাশি আমার মাছের পোনাগুলো খেয়ে ফেলছে। সকল দেশীয় পোনা খেয়ে ফেলছে। এই জন্য অন্য কোনো মাছই কিন্তু এটার মধ্যে নাই, বাট সাকার মাছ কিন্তু টিকে আছে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আপনার কাছে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে সমস্যা তো আছেই চাষির র মেটেরিয়াল, ফিডের দাম বাড়ছে, ফিডের উপাদানের দাম বাড়ছে, চাষের খরচ বাড়ছে, আবার তার উৎপাদিত পণ্যের দামও কিন্তু সে বাড়াতে পারছে না, কারণ দাম বাড়ালেই কিন্তু মিছিল মিটিং থেকে শুরু করে মিডিয়া সবাই সোচ্চার দাম বেড়ে গেছে। তাহলে চাষিকে লাভজনক করার জন্য এই যে আধুনিক যে পদ্ধতি যে আছে, যদি সংক্ষেপে বলেন যে আসলে কীভাবে চাষ করলে চাষি খরচটা কম হবে এবং চাষি লাভবান হবে? অবশ্যই সঠিক কথা বলছেন, কারণ কি আমার এখন বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে ভালো মানের পোনা পাওয়া। ভালো মানের পোনা পাওয়া যায় না, তো ভালো হ্যাচারি থেকে ভালো মানের পোনা জোগাড় করতে হবে এবং একটু বড় সাইজের 3-4 ইঞ্চির পোনা এইটা ছাড়তে হবে এবং পুকুরটা ভালোভাবে ব্যবস্থাপনা করতে হবে যাতে করে ওই রকম রাক্ষসে মাছ না থাকে, এবং তাকে হচ্ছে খাবারটাও দিতে হবে একটু পরিমিত মতো। যেমন আমি সকালে খাবার দিলাম, সকালে 9টায় দিলাম, বিকালে 5টা, এটা মেনটেন করতে হবে। যেমন আমরা রোজার সময় আমাদের বিকালবেলা খিদা লাগে, তো এটা কিন্তু মানে এটা যদি আমি 11টা 12টায় খাবার যদি চেঞ্জ করি, সময় পরিবর্তন করি, তাহলে কিন্তু অনেক খাবার অপচয় হয়। এই জায়গাটায় খাবার ব্যবস্থাপনাটার সময় মাথায় রাখতে হবে, আমি সকালে বিকালে ওই সময় খাবারটা দিব। আজকে একটা আতঙ্কের বিষয় যে অনেক চাষি, অনেক খামারে সরাসরি পোলট্রি বর্জ্য খাওয়াচ্ছে, মুরগির বিষটা খাওয়াচ্ছে, অথবা আপনার ওই যে মরা মুরগির নাড়ি ভুড়ি সরাসরি দিয়ে দিচ্ছে। তো এইটা যদি মাছ খায় এবং সেই মাছ যদি মানুষ খায় তাহলে মানুষের তো মারাত্মক ক্ষতি হবে। এটা একটা বিগ চ্যালেঞ্জ। অবশ্যই অবশ্যই। সেইটা কিভাবে আপনি রিজলভ করবেন? এখন বিষয় হচ্ছে এইটা একসময় অনেকেই বলতো যে ইন্টিগ্রেটেড অ্যাকোয়াকালচার, একসাথে পোলট্রি বা হাঁস মুরগি একসাথে চাষ করা, ওইটার বিষটা দিয়ে মানে মাছ চাষ করা, কিন্তু এইটাকে একেবারে ডিসকারেজ করা হয় এখন। কারণ কি এখন এটা একরকম নিষিদ্ধ, কারণ কি এই মাছটা আপনি বাইরে এক্সপোর্ট করতে পারবেন না চাইলে। বাংলাদেশে এখন হচ্ছে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস বলে, গ্যাপ প্র্যাকটিস বলে, সারা পৃথিবীতে এটা কিন্তু বেস্ট অ্যাকোয়াকালচার প্র্যাকটিস হয়ে গেছে। তো আমরা যদি এটাকে এক্সপোর্ট করতে চাই, আমাদের মাছটাকে যদি বিশ্ববাজারে নিতে চাই, তাহলে এটা করা যাবে না। কারণ কি এটার মধ্যে অনেক পড়ে আগে তো আমার স্থানীয় 18 কোটি মানুষকে খাওয়াতে হবে এবং তাদের স্বাস্থ্য ঝুঁকি আছে।
না অবশ্যই এটার সাথে যেহেতু ইকোলাই স্যালমোনেলা থাকে বা এটা তো অবশ্যই কিছু না কিছু মানে স্বাস্থ্য ঝুঁকি থাকবে এবং এন্ট্রি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হয় অনেক সময়। এই বজ্রগুলো এটা ব্যবহার করা যাবে না, পোলট্রি লিটার বা এই জিনিসগুলো ব্যবহার করা যাবে না। আর আমি আসলে যে জায়গায় ছিলাম সে ওই যে পুকুরে খাবার ব্যবস্থাপনার পরে এই জায়গাটা এবং মাছ বিক্রির ক্ষেত্রে একটা বড় বিষয় আছে। বাংলাদেশে কিছু কিছু সময় আছে যেই সময় সাগরে মাছ ধরা নিষেধ বা এই সময়গুলো পুকুরের মাছ যদি বিক্রি করা যায়, এবং আমরা জানি যে যেই মাছগুলো আগে বড় হবে এইগুলোকে বিক্রি করা দরকার। তো এইভাবে যদি একটু মানে সময়টা হিসাব করে তারা যদি মাছটা বিক্রি করতে পারে সেই ক্ষেত্রেও লাভবান হবে। আবার আরেকটা জিনিস জরুরি, একসাথে সকল মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করলে লস হওয়ার সুযোগ আছে। কারণ কি, হয়তোবা সে কম দামে তার মাছটা কিনতে চাবে, তখন কি করতে হবে, তখন আগে থেকে একটু বাজারটা শোনা যে আসলে বাজারে কেমন চলছে, এই জিনিসগুলো কিন্তু মেনটেন করে তারপরে মাছটা। এখন তো ডিজিটাল যুগ, সোশ্যাল মিডিয়ার কারণে সবাই মোটামুটি সব কিছু জানছে। তো আমরা মীর মোহাম্মদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা একটা সুন্দর বিষয়, চমৎকার বিষয় এবং সময় উপযোগী। এখন শীতকাল, বাংলার মৎস্য চাষিরা মাছ চাষ করছে, সমস্যায় পড়ছে, অনেকগুলো সমাধান কৃষকদের আপনি দিয়েছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। একই সাথে দর্শক শ্রোতা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Powered by Krishibid Group.